প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের সকলকে জানাই আমার এই এনআর টিউটোরিয়াল সেন্টারের পক্ষ থেকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে দশম শ্রেণীর ইংরেজি সিলেবাসের অন্তর্ভুক্ত একটি বিখ্যাত প্রোজ দ্য ক্যাট। দ্য ক্যাট এই প্রোজটি লিখেছেন অস্ট্রেলিয়ান পোয়েট অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। এই অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসনের লেখা দ্য ক্যাট প্রোজটির প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত লাইন ধরে ধরে বেঙ্গলি অ্যানালাইসিস করব। তো আশা করি এই ভিডিওটি তোমাদের খুব হেল্পফুল হবে এবং তোমাদের মাধ্যমিক প্রস্তুতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। তো আজকের এই আলোচনা শুরুর পূর্বে তোমাদের প্রত্যেককেই বলবো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমার মোবাইলে পৌঁছে যায়। তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অধীন দশম শ্রেণীর ইংরেজি সিলেবাসের অন্তর্ভুক্ত অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন কর্তৃক লিখিত একটি গুরুত্বপূর্ণ প্রোজ হলো দ্য ক্যাট। এই দ্য ক্যাট প্রোজটির বেঙ্গলি অ্যানালাইসিস শুরু করব। তার পূর্বে এই প্রোজটির ব্যাকগ্রাউন্ড এবং কবি পরিচিতি নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করছি। এখানে কবি হলেন বা লেখক হলেন অ্যান্ড্রিউ প্যাটারসন। তিনি হলেন একজন অস্ট্রেলিয়ান পোয়েট। অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন 1864 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1941 খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছেন। তাহলে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট। অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন ছিলেন একজন অস্ট্রেলিয়ান পোয়েট, অর্থাৎ অস্ট্রেলিয়ান দেশের কবি, জার্নালিস্ট, তিনি ছিলেন সাংবাদিক অ্যান্ড অথর, এবং অন্যদিকে তিনি ছিলেন লেখক। হু রোট এক্সটেন্সিভলি, মানে যিনি লিখেছিলেন, এক্সটেন্সিভলি শব্দের অর্থ হচ্ছে ব্যাপকভাবে, অন অস্ট্রেলিয়ান লাইফ। একথায় অস্ট্রেলিয়ান লাইফ অর্থাৎ অস্ট্রেলিয়ার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিয়ে তিনি প্রচুর পরিমাণে লিখেছিলেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড ওয়াল্টজিং মাতিলদা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। তার উল্লেখযোগ্য লেখাগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল ওয়াল্টজিং মাতিলদা এবং দ্য ম্যান ফ্রম দ্য স্নোই রিভার। বর্তমান যে প্রোজটি আমরা আলোচনা করতে যাচ্ছি সেই প্রোজটিতে বলা হয়েছে, দ্য টেক্সট ডেসক্রাইবস ইন মাইনিউট ডিটেল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস। ক্যাটস মানে হচ্ছে বিড়াল, অ্যাক্টিভিটিস মানে হচ্ছে ক্রিয়াকলাপ, ডেইলি মানে হচ্ছে দৈনন্দিন, ডিটেল মানে হচ্ছে বিস্তারিত, মাইনিউট শব্দের অর্থ হচ্ছে পুঙ্খানুপুঙ্খ, ডেসক্রাইব শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। দ্য টেক্সট ডেসক্রাইবস মানে এই টেক্সটটি বর্ণনা করেছে, ইন মাইনিউট মানে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছে, ডিটেল দ্য ডেইলি লাইফ, ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস, অর্থাৎ একটা বিড়ালের দৈনন্দিন জীবনের যে যাবতীয় ক্রিয়াকলাপ সেই ক্রিয়াকলাপ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিত বর্ণনা করেছে এই টেক্সটটি। মানে এই টেক্সটটির মধ্য দিয়ে একটা বিড়ালের দৈনন্দিন জীবনের যাবতীয় অ্যাক্টিভিটিস বা ক্রিয়াকলাপ বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে। দ্য হিউমারাস ন্যারেটিভ টেক্স আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাট। এখন এই যে এই মজাদার, হিউমারাস শব্দের অর্থ হচ্ছে হাস্যময়, তাহলে এই হাস্যময় বা মজাদার এই ন্যারেটিভ বা এই গল্পটা টেক্স আস আমাদেরকে নিয়ে গিয়েছে ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস, মানে বিড়ালের জগতে আমাদেরকে নিয়ে গেছে। অ্যান্ড ইন্ডিকেটস টু আস দ্যাট, এবং এটা আমাদেরকে ইঙ্গিত করেছে যে দ্যাট দে মে নট বি দ্য জেন্টল অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স দ্যাট উই টেক দেম ফর। মানে এই টেক্সটটা আমাদেরকে এটাই ইঙ্গিত দেয় যে বিড়ালরা মানে যতটা ভদ্র এবং যতটা ভীতু প্রাণী বলে আমরা মনে করি, বিড়ালরা ততটা ভীতু এবং ততটা ভদ্র নম্র বিড়াল নাও হতে পারে। এই বিষয়টা নিয়েই এই টেক্সটের মধ্য দিয়ে আলোচনা করা হয়েছে। এবার আমি সরাসরি
দ্য ক্যাট প্রোজটির ফার্স্ট ইউনিট এবং তারপরে সেকেন্ড ইউনিট এবং তারপরে থার্ড ইউনিট, এই তিনটি ইউনিটই আমি একটি ভিডিওর মধ্যে আলোচনা করব। শুরু করছি ফার্স্ট ইউনিট। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, fond of easy and caring little for anything but mice and milk. Most people think, মানে বেশিরভাগ মানুষ মনে করে, বেশিরভাগ মানুষ মনে করে যে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। আনইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিহীন, অ্যানিম্যাল মানে হচ্ছে প্রাণী। তাহলে বেশিরভাগ মানুষ মনে করে যে বিড়াল হলো একটি বুদ্ধিহীন প্রাণী। ফন্ড অফ ইজি, ফন্ড মানে হচ্ছে প্রিয়, ইজি মানে আরাম প্রিয় একটি প্রাণী। অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং, এবং কেয়ারিং মানে হচ্ছে যত্নবান, লিটিল মানে অল্প, ফর এনিথিং মানে অন্য কোনো বিষয়ে খুবই অল্প যত্নবান। বাট মাইস মানে ইঁদুর অ্যান্ড মিল্ক, এবং মিল্ক মানে হচ্ছে দুধ। মানে এখানে বোঝা যাচ্ছে যে বেশিরভাগ মানুষ মনে করে যে বিড়াল হলো বুদ্ধিহীন একটি প্রাণী, খুবই আরামপ্রিয় হয় এবং দুধ এবং ইঁদুর ছাড়া অন্য কোনো বিষয়ে খুব কমই যত্নবান হয়। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। কিন্তু প্রকৃতপক্ষে মানে বিড়ালের কিন্তু একটা আলাদা ক্যারেক্টার বা চরিত্র আছে দ্যান মোস্ট হিউম্যান বিংস, বেশিরভাগ মানুষের চাইতে। কারণ মানে একটা জীবনকে উপভোগ করার জন্য মানুষের যত রকম ক্রিয়াকলাপ বা বিভিন্ন ধরনের কৌশল আছে, তার চাইতে অনেক বেশি কৌশল বা অনেক বেশি বিষয়ে কিন্তু বিড়াল অনেক বেশি সচেতন। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং মানুষের চাইতে বিড়ালেরা তাদের জীবনে অনেক বেশি স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে সন্তুষ্টি, সেই সন্তুষ্টি কিন্তু অর্জন করে। বৃহত্তর অর্থে একথা বলা যেতে পারে, মানে লাইফকে উপভোগ করার জন্য, জীবনকে উপভোগ করার জন্য মানুষের চাইতে একটি বিড়াল কিন্তু অনেক বেশি সচেতন এবং অনেক বেশি অ্যালার্ট, এই বিষয়টাই এখানে বোঝানো হয়েছে। হি অর শি, হি মানে হচ্ছে সে, আর শি মানেও সে। এখানে স্ত্রীলিঙ্গ বোঝাতে শি এবং হি বোঝাতে পুংলিঙ্গ বোঝাতে হি ব্যবহার করা হয়েছে। ইজ অ্যান অ্যাথলিট, অ্যাথলিট শব্দের অর্থ হচ্ছে ক্রীড়াবিদ। তাহলে একটা বিড়াল পুরুষ অথবা মহিলা যাই হোক না কেন, সে কিন্তু একজন ক্রীড়াবিদ হয়। অ্যান্ড অ্যাক্রোবেট শব্দের অর্থ হচ্ছে ব্যায়াম কুশলী, মানে বিভিন্ন ধরনের ফিজিক্যাল মুভমেন্টের মাধ্যমে যে শরীরচর্চা করে তাকে বলা হয় অ্যাক্রোবেট। অ্যান্ড এ গ্রিম ফাইটার মানে হচ্ছে সিরিয়াস, মানে একটা আন্তরিক যোদ্ধা। তাহলে একটি বিড়াল পুরুষ অথবা মহিলা যাই হোক না কেন, সে একজন অ্যাথলিট ক্রীড়াবিদ হয়, মানে সে বিভিন্ন ধরনের শারীরিক ক্রিয়া কৌশল করতে সক্ষম। অ্যান্ড অ্যাক্রোবেট ব্যায়াম কুশলী হয়, মানে কি করে ব্যায়াম, মানে অ্যাক্রোবেট শব্দের অর্থ হচ্ছে ওয়ান হু এন্টারটেইনস থ্রু ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্টস, মানে কঠিন ফিজিক্যাল মুভমেন্টস বা শারীরিক নড়াচড়ার মাধ্যমে তারা তাদের জীবনকে কিন্তু এনজয় করে। এটা হচ্ছে অ্যাক্রোবেট। অ্যান্ড এ গ্রিম ফাইটার মানে হচ্ছে আন্তরিক যোদ্ধা। তাহলে একটি বিড়াল পুরুষ অথবা মহিলা যাই হোক না কেন, ইজ অ্যান অ্যাথলিট, সে হয় মানে একজন ক্রীড়াবিদ, অ্যান্ড অ্যাক্রোবেট মানে ব্যায়াম কুশলী, অ্যান্ড এ গ্রিম ফাইটার মানে হচ্ছে আন্তরিক যোদ্ধা। অল ডে লং মানে সারাটা দিন। দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, মানে সারাটা দিন একটি বিড়াল কি করে, লোভস মানে হচ্ছে ঘুরে বেড়ানো, মানে বাড়ির মধ্যে ঘুরে বেড়ায়। টেক থিংস ইজি, মানে জিনিসপত্রগুলোকে খুব সাধারণভাবে নেয়। অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড, এবং নিজেকে এমনভাবে মানে উপস্থিত করে, পেস্টার্ড মানে হচ্ছে বিরক্তিকর, বাই দ্য অ্যাটেনশান অব দ্য পিপুল, অ্যাটেনশান মানে হচ্ছে মনোযোগ, অব দ্য পিপুল মানে মানুষ, ইন দ্য হাউস
মানে বিড়াল নিজেকে এমনভাবে উপস্থিত করে মানে এক কথায় অবাঞ্ছিত জায়গায়, যে জায়গাতে প্রবেশ করে এর ফলে বাড়ির মানুষজনদের তার প্রতি মানে দৃষ্টি আকর্ষিত হয় এবং তাদের বিরক্তির কারণ হয়। এইভাবে একটা বিড়াল কিন্তু একটা বাড়ির মানুষের দ্বারা দৃষ্টি আকর্ষণ করে। টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইম ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু। মাঝে মাঝে কি করে, মানে একটা বিড়াল মানে কি করে টাইম পাস করার জন্য, সময় অতিক্রান্ত করার জন্য ইঁদুরের গর্তের পাশে মানে কি করে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে সে অপেক্ষা করে একটি ইঁদুর ধরার জন্য, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। বোরডম শব্দের অর্থ হচ্ছে মানে একঘেয়েমিপনা, ডাইং মানে হচ্ছে মৃত্যু। তাহলে একটি বিড়াল একঘেয়েমি সমস্যায় ভুগতে ভুগতে সে মরে যেতে পারে। সেই একঘেয়েমি দ্বারা মৃত্যুর হাত থেকে, একঘেয়েমিপনায় যে মৃত্যু, সেই মৃত্যুর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য একটা বিড়াল একটা ইঁদুরের গর্তের সামনে 1 ঘন্টা এবং 2 ঘন্টা ধরে সে অপেক্ষা করে তার একঘেয়েমিপনা কাটানোর জন্য। People get this idea that this sorts of things is all that holds life for a cat. মানে মানুষের মনের মধ্যে এই ধরনের একটা ধারণার উদ্রেক হয় যে এই সমস্ত জিনিস অর্থাৎ একটা ইঁদুরের গর্তের পাশে একটা বিড়াল ঘন্টার পর ঘন্টা অর্থাৎ 1 ঘন্টা 2 ঘন্টা ধরে যে অপেক্ষা করে একটা ইঁদুর ধরার জন্য, এই সমস্ত জিনিসের মাধ্যমেই কিন্তু একটা বিড়ালের জীবন মানে ধরে থাকে, একটা বিড়ালের জীবন এইভাবেই কিন্তু মানে কেটে যায়। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল। কিন্তু তাকে লক্ষ্য করতে হবে, মানে শেডস মানে ছায়া, ইভিনিং ফল মানে হচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসার পরে একটা বিড়ালের কিন্তু প্রকৃত চরিত্রটা আমরা দেখতে পাই। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়ালি ইজ। মানে তুমি দেখতে পাবে মানে বিড়াল অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কি, সেটা সন্ধ্যা ঘনিয়ে আসার পরেই কিন্তু সেটাকে উপলব্ধি করা যাবে বা বোঝা যাবে। এরপরে আমি শুরু করছি সেকেন্ড ইউনিট। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি। যখন পরিবারের লোকেরা চা পান করার জন্য বসত, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স। তখন বিড়ালটি নিজেকে উপস্থিত করত টু গেট হিজ শেয়ার, যেন সে নিজে চায়ের অংশীদার হতে চায়। হি পার্টস নয়েজলি, তখন সে শোরগোল ফেলে দিত। অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। তখন ওই পরিবারের ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ পরিবারের সদস্যরা যখন চা খেতে বসতো, তখন সেই বিড়ালটি কী করতো, তার দেহ দিয়ে ওই ফ্যামিলি মেম্বারদের পায়ে মানে ঘষাঘষি করতো। রাবস মানে অ্যাকচুয়ালি কসলানো, কিন্তু এখানে তার দেহ দিয়ে তার পায়ে মানে ঘষতো। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। এবং যদি কোনো অতিথি এসে এই চায়ের টেবিলে বসতো, তাহলে কিন্তু সেই অতিথির কাছে এই বিড়ালটি মানে একদম সভ্য আচরণ করত, পার্টিকুলারলি সিভিল টু হিম। এবং সেই অতিথির কাছে সে সভ্য এবং ভদ্র নম্র আচরণ করত। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। মানে এখানে বিড়ালটি অতিথির কাছে খুব সভ্য আচরণ করত এই কারণে যে একজন অতিথির কাছ থেকে মানে পরিবারের অন্যান্য ব্যক্তিদের চাইতে অনেক বেশি ভালো অফার পাওয়ার বা সবচাইতে বেশি ভালো অফার পাওয়ার সম্ভাবনা থাকতো। এই জন্য বিড়ালটি কিন্তু অতিথির কাছে খুব সভ্য আচরণ করত। সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, মানে অনেক সময় মাঝে মাঝে দেখা যেত ইনস্টেড মানে পরিবর্তে, গিভিং হিম সামথিং টু ইট অর্থাৎ অতিথি বিড়ালটিকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে দ্য গেস্ট স্টুপস ডাউন, ওই অতিথি কী করত, একটু নিজেকে দেহটাকে ঝুঁকিয়ে মানে খানিকটা নিচু করে, স্টুপস মানে হচ্ছে খানিকটা নিচু করা, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, এবং বিড়ালটির গায়ে আঘাত করতো অ্যান্ড সেজ, এবং বলতো পোর পুষি, বেচারা পুষি। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট। বিড়ালটি কিন্তু অতিথির এরকম আচরণ
সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়ত। হি পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কুইকলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। তখন বিড়ালটি ওই ক্লান্ত হয়ে পড়তো অতিথির ওই রকম ব্যবহার সহ্য করতে করতে। তারপর কি করত, তার পায়ের থাবা দিয়ে, ক্ল মানে হচ্ছে তার পায়ের থাবাটা কি করত, থাবাটা প্রবেশ করত কোয়াইটলি, শান্তভাবে, বাট ফার্মলি, এবং দৃঢ়তার সঙ্গে, রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, এবং ওই অতিথির পায়ে কিন্তু আঁচড় কেটে দিত। রেক্স মানে হচ্ছে আঁচড় কেটে দেওয়া, স্ক্র্যাচ করে দেওয়া, আঁচড় কেটে দেওয়া, মানে ওই অতিথির পায়ে, তার পায়ের বিড়ালটি তার পায়ের থাবা দিয়ে, নখ দিয়ে আঁচড় কেটে দিত। ওহ সেজ দ্য গেস্ট, তখন অতিথি চিৎকার করে উঠত, ওহ। দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, তখন অতিথি পরিবারের অন্যান্য মানুষদের উদ্দেশ্যে বলতো যে বিড়ালটি আঘাত করেছে তার নখ দিয়ে, তার থাবা দিয়ে আমাকে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, আনন্দিত পরিবার তখন মন্তব্য করত, ইজ নট ইট সুইট অফ হিম, এটা কি তার ভালো ব্যবহার নয়? ইজ নট হি ইন্টেলিজেন্ট, এটা কি তার বুদ্ধিমত্তার পরিচয় নয়? হি ওয়ান্টস ইউ, সে চাইতো তোমার সঙ্গে, টু গিভ হিম সামথিং টু ইট, অতিথিকে পরিবারের লোকেরা আনন্দিত হয়ে বলতো যে এটা কি তার ভালো ব্যবহার নয়, এটা কি তার বুদ্ধিমত্তার পরিচয় নয়? অ্যাকচুয়ালি বিড়ালটি চাইছে যেন আপনি কিছু খাবার তাকে খেতে দেন, এইটাই সে চাইছে। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, অতিথি এতটাই বিরক্ত হতো যে তার মনের মধ্যে যে আশা হতো সেই আশাটা কিন্তু সে সহজে সাহস পেত না। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু, অতিথি সেটা করতে সাহস পেত না। হোয়াট হি উড লাইক টু ডু, যেটা করতে তার ইচ্ছা হয়। কি করতে ইচ্ছা হয়? কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, অতিথি এতটাই বিরক্ত হয় যে তার মনে হয় যেন বিড়ালটিকে লাথি মেরে সে জানালা দিয়ে ফেলে দেয়, কিন্তু এটা করার সাহস ওই অতিথি পেত না। সো উইথ টিয়ার্স অফ র্যাগ অ্যান্ড পেন ইন হিজ আইজ, সুতরাং সে কী করত, ওই অতিথি তার অশ্রু ভরা চোখ নিয়ে এবং যন্ত্রণাক্লিষ্ট চোখ নিয়ে কি করত, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, অ্যাকচুয়ালি সে মনে মনে অতিথি খুব কষ্ট পেত, তার রাগান্বিত চোখ এবং অশ্রু ভরা চোখ নিয়ে সে কী করত, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, সে খানিকটা কষ্ট সহিষ্ণুতার সঙ্গে, কষ্টের সঙ্গে সে ব্যাপারটাকে এনজয় করার চেষ্টা করত, অ্যামিউজড করার চেষ্টা করত। অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, সে মনের এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও সে কী করত, তার খাবারের প্লেট থেকে এক টুকরো মাছের টুকরো নিত এবং সেই বিড়ালটিকে দিত। দ্য ক্যাট জিঞ্জিয়ারলি রিসিভস ইট, বিড়ালটি জিঞ্জিয়ারলি হচ্ছে কেয়ারফুলি, উইদাউট মেকিং অ্যান এ নয়েজ, কোনো রকম শব্দ না করে অত্যাধিক সন্তর্পণে বিড়ালটি সেই খাবারের টুকরোটাকে গ্রহণ করত। উইথ এ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ, এবং ওই অতিথির চোখ মুখের দিকে তাকিয়ে বলতো, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, অন্য একটা সময় হে বন্ধু তুমি আমাকে বুঝতে যেন খুব একটা দেরি করো না। ও বলতে চাইতো, বিড়ালটি বলতে চাইতো যেন অতিথি তুমি আমার মনের ইচ্ছাটা বুঝতে অনেকটা এবার দেরি করলে, অন্য টাইমে যেন আমি এরকম আচরণ করলে খাবারটা খুব তাড়াতাড়ি আমাকে সরবরাহ করো, তুমি যেন বুঝতে আমাকে দেরি করো না। এই বিষয়টাই কিন্তু বিড়ালটি অতিথিকে বোঝানোর চেষ্টা করত। হি পার্স অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ ডিস্ট্যান্স ফ্রম দ্য গেস্ট বুট বিফোর ইটিং হিজ ফুড, অতিথির দেওয়া সেই খাবারটি নেওয়ার পরে, সেই খাবারটি খাওয়ার আগে অতিথির পায়ের বুট থেকে খানিকটা নিরাপত্তামূলক একটা দূরত্বে যাওয়ার আগে সে কিন্তু এইভাবে শোরগোল ফেলে দিত। হি পার্স অ্যাজ হি রিটায়ার্স অবসর, টু এ সেফ ডিস্ট্যান্স নিরাপদ দূরত্বে, ফ্রম দ্য গেস্ট বুট
অর্থাৎ অতিথির পায়ের যে বুট, বিফোর ইটিং হিজ ফুড, সেই খাবারটি খাওয়ার আগে মানে অতিথির পায়ের বুট থেকে সম্পূর্ণ নিরাপদে যাওয়ার আগে বিড়ালটি কিন্তু এক ধরনের শোরগোল বা আওয়াজ শুরু করে দিত। এবার শুরু করছি থার্ড ইউনিট। হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশ টি, যখন পরিবারের লোকজনের চা খাওয়া সম্পূর্ণ হয়ে যায়, ফিনিশড হয়ে যায়, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, এবং তারপর যখন আগুনের চারিপাশে জড়ো হয়, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, তখন ঠিক সেই সময় বিড়ালটি কিন্তু মানে ভাবলেশহীনভাবে, ক্যাজুয়ালি মানে হচ্ছে ভাবলেশহীনভাবে, গোজ আউট অফ দ্য রুম, ঘরের বাইরে বেরিয়ে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, এখনই তার প্রকৃত জীবন শুরু হয়। ট্রু লাইফ মানে প্রকৃত জীবন, নাও বিগিনস ফর হিম অ্যাকচুয়ালি বিড়ালের প্রকৃত কর্ম পদ্ধতি অর্থাৎ প্রকৃত জীবনটা শুরু হয়। হি সান্টার্স ডাউন হিজ ওন ব্যাকওয়ার্ড, সান্টার্স শব্দের অর্থ হচ্ছে রিল্যাক্সেস অর্থাৎ অলস গতিতে, অর্থাৎ হি সান্টার্স ডাউন হিজ ওন ব্যাকওয়ার্ড, সে নিজের ঘরের পিছনের দিকে চলে গিয়ে সে অলসভাবে হাঁটতে শুরু করে। সান্টার্স মানে হচ্ছে রিল্যাক্স, মানে খানিকটা আরামের মতো একটা আরামদায়কভাবে হাঁটতে শুরু করে। স্প্রিংস টু দ্য টপ অফ দি ফেন্স, এবং তারপরে কি করে, সে একটা বেড়ার উপর দিয়ে ঝাঁপিয়ে পড়ে। ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এবং বেড়ার উপর দিয়ে ঝাঁপিয়ে সে অন্য দিকে গিয়ে নেমে পড়ে। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, এবং তারপর ট্রটস শব্দের অর্থ হলো গ্যালপস অর্থাৎ দুলকি চালে চলা হচ্ছে ট্রটস। হি ট্রটস অ্যাক্রস, এবং সেখানে সে খানিকটা দুলকি পায়ে চলে। অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, তারপরে সে লাফিয়ে উঠে পড়ে কোথায়, একটা মানে ফাঁকা গুদাম ঘরের একটা ছাদের উপরে সে উঠে পড়ে। হিজ মুভমেন্ট বিকামস লিথ শব্দের অর্থ হচ্ছে গ্রেসফুল, সহজ ও নমনীয়, এবং সেই সময় তার চলাফেরাটা হয় খানিকটা সহজ এবং নমনীয়। অ্যান্ড প্যান্থার লাইক শব্দের অর্থ হচ্ছে ওয়াক্স লাইক এ প্যান্থার, অর্থাৎ বাঘের মতো ক্ষিপ্র, অর্থাৎ তার সেই চলাফেরাটা তখন হয় লিথ অর্থাৎ সহজ এবং নমনীয়, এবং কালো চিতার মতো ক্ষিপ্র। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, এবং সে কিনলি মানে খুব আগ্রহের সঙ্গে সে চারিদিকে, মানে সাইড টু সাইড মানে তার চারিদিকে সে খুব আগ্রহের সঙ্গে দৃষ্টি নিক্ষেপ করে। অ্যান্ড মুভস নয়েজলেসলি, এবং সে খানিকটা নিঃশব্দে চলে যায়। কারণ ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, কারণ তার অনেক শত্রু আছে, যেমন ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোন, এবং মানে বিড়াল দেখলেই কুকুর বিড়ালকে তাড়া করে। এখানে বিড়ালের শত্রু হচ্ছে, 1 নম্বর শত্রু হচ্ছে ডগস, এবং সেই সঙ্গে স্মল বয়েজ উইথ স্টোনস, এবং ছোট ছোট বালকেরা পাথর দিয়ে এই বিড়ালকে আক্রমণ করে। এইভাবে বিড়ালের শত্রুতা কিন্তু সবসময়তেই থাকে। অন টপ অফ দ্য সেট, the cat arches his back and racks his claws once or twice through the soft bark of the old roof. চালের উপরে বিড়াল তার পিঠটাকে খানিকটা বাঁকায় এবং তার থাবা দিয়ে দৃঢ়ভাবে 2-1 বার পুরানো ছাদের নরম আস্তরণের উপরে আঁচড় দেয়। এখানে আর্চেস শব্দের অর্থ হচ্ছে বাঁকানো, আর র্যাক্স মানে হচ্ছে এখানে আঁচড় দেওয়া। এখানে পুরানো যে ছাদ, সেই ছাদের যে নরম আস্তরণ, সেই আস্তরণের ওপরে মানে বিড়াল তার থাবা দিয়ে কয়েকবার কি করে, মানে আঁচড় দেয়, মানে একটা স্ক্র্যাচ সৃষ্টি করে।
হি স্ট্রেসেস হিমসেলফ এ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসল ইন ফুল ওয়ার্কিং অর্ডার। এবং তারপরে কি করে, আড়মোড়া পাড়ে, সে কয়েকবার নিজেকে আড়মোড়া পাড়ে, মানে এবং সে দেখে নেয় তার দেহের প্রত্যেকটা পেশি সম্পূর্ণরূপে কর্মক্ষম আছে কিনা এটা বোঝার জন্য সে কয়েকবার কিন্তু সেখানে আড়মোড়া পাড়ে। দেন ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, তারপরে ড্রপিং মানে নোয়ানো, কি করে তার মাথাটাকে তার পায়ের থাবার কাছাকাছি নিয়ে আসে। হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কাইন্ড্রেড, এখানে কাইন্ড্রেড শব্দের অর্থ হচ্ছে নিকটজন, অর্থাৎ একটি বিড়াল তার নিকটজন তার অন্যান্য সাথী বিড়ালদেরকে কি করে সেখানে ডাক দেয়। তাহলে কি করছে, ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, তার মাথাটাকে পায়ের থাবার কাছে নিয়ে আসে এবং তারপরে সে কি করে তার নিকটজনদেরকে অর্থাৎ অন্যান্য বিড়ালদেরকে মানে ডাক দেয়। বিফোর লং দে কাম গ্লাইডেনিং গ্রেসফুল শ্যাডো, কিছুক্ষণের মধ্যেই তারা তাদের ছায়ার মতো চলন নিয়ে হাজির হয়। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, মানে এখন আর তারা সেই নিরীহ প্রাণী নয় যারা ঘণ্টাখানিক আগে মাছ আর দুধের জন্য মিউ মিউ করছিল। দে আর নাও গ্রিম ফাইটার্স, এখন তারা হলেন ভয়ঙ্কর যোদ্ধা। মিক মিক শব্দের অর্থ হচ্ছে শান্ত বা ভদ্র, তাহলে এখন সেই বিড়ালগুলো এখন আর অতটা শান্ত ভদ্র প্রাণী নয়, মানে যারা এই কিছুক্ষণ আগে দুধ এবং মাছের জন্য মিউ মিউ করছিল সেই সমস্ত বিড়ালগুলো এখন কিন্তু খুব একটা মানে বেশি ভদ্র বা শান্ত প্রাণী নয়। দে আর নাও গ্রিম ফাইটার্স, গ্রিম শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর, ফাইটার শব্দের অর্থ হচ্ছে যোদ্ধা, তাহলে এখন সেই বিড়ালগুলো হচ্ছে মানে ভয়ঙ্কর যোদ্ধা। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, একবার একবার ভেবে দেখো দেখি, মানে হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, একটা বিড়াল তার জীবন থেকে মানে অনেক বেশি অনেক কিছু পেয়েছে দেন ইউ ডু আউট অফ ইয়োর্স, যে বিষয়টা মানে তুমি একজন মানুষ হিসাবে তোমার জীবন থেকে কোনো কিছুই তুমি পাওনি, তার চাইতে কিন্তু একটা বিড়াল তার জীবন থেকে অনেক কিছু পেয়েছে। একথায় এখানে অন্তর্নিহিত অর্থ হচ্ছে লাইনটির যে একটি মানুষ মানে মানুষরা কিন্তু তার জীবনটাকে যতটা উপলব্ধি করতে না পারে, যতটা এনজয় করতে পারে না পারে, তার চাইতে কিন্তু একটা বিড়াল তার জীবনটাকে কিন্তু তলানি পর্যন্ত এনজয় করতে পারে এবং জীবনটাকে সুন্দরভাবে মানুষের চাইতে সাজিয়ে তুলতে পারে, এটাই এখানে বোঝানো হয়েছে। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং তাদের খেলাধুলার বিষয়টাও অনেকটা উপভোগ্য হয়ে ওঠে। অ্যাজ দে গেট ওল্ডার, যখন একটা বিড়াল বৃদ্ধ হয়ে পড়ে, দে গো ইন ফর স্পোর্ট, তখন তারা খেলা করার জন্য চলে যায় টু দ্য সাব আরবান ব্যাকওয়ার্ডস, মানে শহরতলির পিছনের গলির দিকে তারা কিন্তু চলে যায়। অর্থাৎ মানে একটা বিড়াল যখন আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়, তাদের কর্মক্ষমতা কমে যায়, তখন তারা খেলাধুলা করার জন্য কিন্তু শহরতলির ব্যাকওয়ার্ড অর্থাৎ পিছনের দিকের গলিতে চলে যায়। দিস ব্যাকওয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, এই সমস্ত ব্যাকওয়ার্ড জায়গাগুলো, এই সমস্ত শহরতলির পিছনের দিকের যে অংশ জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু আমাদের কাছে ডাল মানে সম্পূর্ণ নিষ্প্রাণ বলে মনে হয়। আর টু দেম, কিন্তু বিড়ালদের কাছে হান্টিং গ্রাউন্ড, কিন্তু এই জায়গাগুলোই বিড়ালদের কাছে ছিল, বিড়ালদের কাছে খুবই হান্টিং গ্রাউন্ড অর্থাৎ শিকার করার ক্ষেত্রে পরিণত হয়। হোয়ার দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার্স, মানে যেখানে অর্থাৎ ওই শহরতলির পিছনের দিকের ওই গলিগুলোতে এই বিড়ালগুলো কিন্তু দুঃসাহসিক অভিযান চালায় দেন কিং আর্থার্স নাইটস ইভার হ্যাড, মানে কিং আর্থারের যোদ্ধারা যেভাবে দুঃসাহসিক অভিযান করত তার চাইতেও কিন্তু এই বিড়ালগুলো
এই বিড়ালগুলো শহরতলির পিছনের গলিগুলোতে মানে অনেক দুঃসাহসিক অভিযান চালায়। ইট ইজ অলওয়েজ স্পোকেন, মানে সবসময় একটা কথা বলা হয়, অ্যাজ এ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস, মানে সবসময় বিড়ালদের বিরুদ্ধে একটা দোষের কথা বলা হয়, যে বিড়ালদের বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়। রিপ্রোচ, রিপ্রোচ শব্দের অর্থ হচ্ছে ব্লেম বা দোষারোপ করা। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস, বিড়ালদের বিরুদ্ধে একটা সবসময় দোষের কথা বলা হয়। দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, তারা কিন্তু তাদের নিজের পরিচিত বাড়ির প্রতি তারা অধিক মানে মানে আকর্ষণ তাদের মধ্যে থাকে, ফন্ড হয়, প্রিয় হয়, মানে তাদের নিজের বাড়িটা তাদের কাছে খুবই প্রিয় হয়। দেন অফ দ্য পিপল ইন ইট, মানে সেই সমস্ত মানুষের চাইতে, যে সমস্ত মানুষেরা তাদের বাড়িতে বসবাস করে, সেই সমস্ত মানুষের চাইতে বিড়ালরা তাদের বাড়ির প্রতি তাদের বেশি আকর্ষণ থাকে। ন্যাচারালি দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, মানে স্বাভাবিকভাবেই বিড়ালটা কিন্তু মানে তাদের নিজস্ব জায়গা বা বাড়ি ত্যাগ করে যেতে চায় না। মানে কান্ট্রি মানে এখানে দেশ, কিন্তু এখানে বিড়ালের যে থাকার ঘর, যে বাড়িতে বিড়াল থাকে সেই বাড়িটা সাধারণত বিড়ালটা কিন্তু ছেড়ে যেতে চায় না। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, যে বাড়িটিতে, যে জায়গাটাতে তাদের সমস্ত বন্ধুরা থাকে, মানে বিড়ালের অন্যান্য সাথী বিড়ালরা থাকে। অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং যেখানকার প্রত্যেকটা ল্যান্ডমার্ক বা দিক চিহ্নগুলো সে জানে। এক্সাইল্ড ইন এ নিউ ল্যান্ড, এবং নতুন জায়গাতে গেলে পারে হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, যদি এক্সাইল্ড ইন এ নিউ ল্যান্ড, যদি নতুন জায়গায় নির্বাসিত হয় বা চলে যায়, তাহলে সেই বিড়ালটিকে কি করতে হবে, সেখানকার ভৌগোলিক পরিবেশ, অর্থাৎ সেখানকার পরিবেশ সম্পর্কে তাকে নতুন করে জ্ঞান লাভ করতে হবে। সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস দ্য ক্যাট, যখন একটা পরিবার কি করে, অন্য জায়গায় চলে যায়, মুভস করে বা অন্য জায়গায় চলে যায়, দ্য ক্যাটস ইফ অ্যালাউড, যদি সে অনুমতি পায়, অর্থাৎ বিড়ালটা যদি অনুমতি পায়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, তাহলে সে পুরনো বাড়িতেই থেকে যেতে চায়। অর্থাৎ একটা পরিবার যখন অন্যত্র চলে যায় এবং সেই পরিবারের সঙ্গে যে বিড়ালটি বসবাস করে, সে কিন্তু অন্য ওই ভাড়াটির সঙ্গে বা ওই ফ্যামিলির সঙ্গে অন্য জায়গায় যেতে চায় না। মানে সে যদি অনুমতি পায়, ইফ অ্যালাউড, যদি অনুমতি পায়, উইল স্টে, সে থেকে যেতে চায়, অ্যাট দ্য ওল্ড হাউস, মানে সেই পুরানো বাড়িতে থেকে যেতে চায়। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টিন্যান্টস, টিন্যান্টস মানে ভাড়াটে, কিন্তু এখানে বাসিন্দাদের বাড়ির বাসিন্দাদের বোঝানো হয়েছে। তাহলে সেই বিড়ালটি কি করে, সেই নতুন যে বাসিন্দা বা নতুন যে ভাড়াটে লোক এখানে বসবাস করতে আসে, তার সঙ্গেই সে কিন্তু মানিয়ে নিয়ে থাকার চেষ্টা করে। বিড়ালটা নতুন বাসিন্দার সঙ্গে, অর্থাৎ নতুন ভাড়াটির সঙ্গে থাকতে চায়। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ, প্রিভিলেজ মানে সুবিধা, অফ বর্ডিং হিম, বর্ডিং বলতে এখানে ভরণ পোষণ, মানে এখানে বিড়ালটা কি করে, মানে তাকে ভরণ পোষণ করার সুযোগ দেয়। মানে নতুন যে ভাড়াটে বা বাসিন্দারা আসে তাদেরকে সুযোগ দেয় তারা যেন তার ভরণ পোষণ করে। হোয়াইল হি এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে, এইভাবেই কিন্তু বিড়ালরা তাদের নিজের জীবন কিন্তু উপভোগ করে চলে। এই হচ্ছে দ্য ক্যাট প্রোজটির প্রথম থেকে শেষ পর্যন্ত বেঙ্গলি অ্যানালাইসিস। আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। এবং যাওয়ার সময় একটাই কথা বলবো, তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথম, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অন করতে একদমই ভুলবে না, যাতে সর্বপ্রথম কোনো ভিডিও আপলোড করলে তোমার মোবাইলে পৌঁছে যায়। আর তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই তোমার বন্ধু এবং বান্ধবীদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবে এবং তাদের দেখার সুযোগ করে দেবে। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, বেস্ট অফ লাক এভরিওয়ান।